আমার প্রিয় স্নেহের আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে তোমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরের লিখিত পরীক্ষা তার সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষুর আফ্রিকা, হারিয়ে যাওয়া কালি কলম, অসুখে একজন। আর তোমাদের ব্যাকরণ থেকে থাকবে কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ। আর গণিত থেকে থাকবে 1 থেকে 39 পৃষ্ঠা। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। কয় দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি প্রতিবেষ্টী মান 1 করে 1 × 7 = 7। তপনের মেসোমশাইয়ের সঙ্গে যে পত্রিকার সম্পাদকের পরিচয় আছে সেই পত্রিকার নাম শুকতারা, সন্ধ্যাতারা, ধ্রুবতারা কোনটি নতুন সন্ধ্যাতারা। শান্ত হলুদ দেবুরারা উল্টে পড়ল গির্জা থেকে, মন্দির থেকে, প্রাসাদ থেকে, পাহাড় থেকে, মন্দির থেকে। আমাদের মাথায় রয়েছে আকাশ মহাকাশ, নক্ষত্রমণ্ডলী, বোমারু, ত্রয় বোমারু। আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু, প্রাচী ধরিত্রী, উত্তাল সমুদ্র, ঘন অরণ্যভূমি, উত্তরে রুদ্র সমুদ্রের বাহু। পালকের কলমের ইংরেজি নাম ছিল হুইল, কুইল, স্টাইলাস, সোয়ান, উত্তরে কুইল। লাঠি তোমার দিন ফুরায়েছে, এই কথা বলেছেন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন, উত্তরে বঙ্কিমচন্দ্র। কারক হলো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশ্ব ও বিশ্বন পদের সম্পর্ক, বিশ্ব ও সর্বনাম পদের সম্পর্ক, সর্বনাম ও অব্যয় পদের সম্পর্ক, বাকি সমস্ত পদের সম্পর্ক, উত্তরে বাকি সমস্ত পদের সম্পর্ক। নিচের কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলে? এ রে তে র, উত্তরে এ। সে অঙ্কে কাঁচা। নির্ণয়ক পদটি অপাদানকারক, কর্মকারক, করণকারক, অধিকরণকারক, উত্তরে অধিকরণকারক। ক্ষয় দাগে রয়েছে কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 11টি প্রতিবেষ্টী মান 1 করে 1 × 11 ভিডিওটা ভালো লেগেছে। প্রথম ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি। প্রথম গল্পটি নতুন মেশমশাই নিয়ে যাওয়ার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিতে বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নকাঠামো, নমুনা প্রশ্নপত্র লিখে আপলোড করে দিয়েছি। মনের এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলোকে আপনি দেখে নাও। তাহলে সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। পত্রিকায় ছাবেন বলে তার গল্পটি নিয়ে গিয়েছিলেন। সেই সন্ধ্যাতারা পত্রিকা হাতে মেসোমশাইকে আসতে দেখে উত্তেজনায় তপনের বুকে রক্ত ছলকে উঠেছিল। আমি তোমাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিয়েছিলেন? অসুখ একজন কবিতায় কবিতার প্রেয়সীকে ছেড়ে দিয়েছিলেন। এলো তার মাথার উপর। কার মাথার উপর কি নেমে এলো? অসুখ একজন কবিতায় অপেক্ষারত মেয়েটির মাথার পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো। শান্ত হলুদ দেবতারা কেমনভাবে ছিল? শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল। ছড়ানো রয়েছে কাছে দূরে। কী ছড়ানো রয়েছে? আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের বিবৃতি অনুযায়ী কাছে দূরে তাদের ওই সন্তানের সব ছড়ানো রয়েছে। আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? আমাদের ইতিহাস নেই এ কথা বলার অর্থ বক্তা যে সামাজিক অবস্থানে রয়েছেন সেখানকার মানুষ কোনোদিন ইতিহাসে স্থান পায় না। স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কেন? নিজের প্রতি অসন্তুষ্ট স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন। আফ্রিকা কিভাবে সংখ্যাকে হার মানাতে চাইছিল? আফ্রিকা নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমা তাণ্ডবে দুন্দুভিনন্দে সংখ্যাকে হার মানাতে চাইছিল। কঙ্কাবতী ও উমরধর এর স্রষ্টাকে? কঙ্কাবতী ও ডুমরধরের স্রষ্টা হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। শ্রীপান্থর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে। আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন। লেখক কাকে দার্শনিক বলেছেন? যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, লেখক তাকে দার্শনিক বলেছেন। অনুসর্গ কাকে বলে? যে পদ বিশ্ব বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দবিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য দিয়ে ইত্যাদি। সমধাতুর্যকর্তা কাকে বলে? একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপত্তি হয় তখন তাকে সমধাতুর্যকর্তা বলে, যেমন লেখক লেখে। নিরপেক্ষ কর্তা কাকে বলে? উত্তর লিখবে। একই বাক্যের সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা। উত্তর সমস্ত পদে
পরের প্রশ্ন, নিরপেক্ষ কর্তা কাকে বলে? উত্তর লিখবে, একই বাক্যে সমাপিকা অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। একটা প্রিন্টিং মিস্টেক আছে, নিরপেক্ষ কর্তা বলে। যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয়, সূর্যতলায় দাগ। অনুসর্গযোগ একটি কর্মকারক উদাহরণ দাও। তোমার তরে কাঁদে প্রাণ। গয়দাগে রয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 60টি শব্দের মধ্যে। প্রশ্নের মান 3। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কী কারণে তপনের এরূপ মনে হয়েছিল? তপনের প্রথম লেখা গল্পটি নতুন মেসোমশায়ের সুপারিশে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ছাপা গল্পটি অদ্যপান্ত পাঠ করে তপন বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ তার নতুন মেসোমশাই গল্পটিকে ঠিকঠাক করতে গিয়ে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। মুদ্রিত গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায় না। তার মনে হয় অন্য কারোর লেখা ছাপা হয়েছে শ্রী তপন কুমার নাম দিয়ে। শ্রী তপন কুমারটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে। নিজের সৃষ্টিকে বিকৃত হতে দেখে তপনের এরূপ মনে হয়। তার মন বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলে কি ঘটেছিল লেখো। রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। হোটেলে থেকে শিশুরা রেহাই পায় না, মানুষের বসতি ধ্বংস হয়, আগুন লেগে যায় সমতলে, দেবতার মূর্তি উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। যে সুন্দর বাড়িতে একদা কবি থাকতেন, বারান্দার যে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমোতেন, তার পুরনো স্মৃতির সব আশ্রয় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যুদ্ধের তাণ্ডবে। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে, আর রক্তের কালো দাগ হত্যালীলা ও ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে থাকে। আরও বেঁধে থাকার প্রয়োজন কেন? বিপন্নতা মানুষকে একাকিত্বের শূন্যে নিক্ষেপ করে। যুদ্ধ তাদের মনে আনে হতাশা, আর তখন ওই মৃত্যুর পদধ্বনি জীবনের চেনা ছক ভেঙে দেয়। এইসব ঐক্যবদ্ধ জীবন একান্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টা শঙ্করের বিহ্বলতাকে দূর করতে পারে সহজেই। যৌথবদ্ধ মানুষের হতাশা সুপাকৃত হয়েই বারুদের মতো বিস্ফোরণ ঘটায়। তাই উত্তরণের পথ খুঁজতে বিপন্ন নাগরিকদের সংঘবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন কবি। ঘয় দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লেখো যে কোনো একটি। প্রশ্নের মান 5। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। উদ্দিষ্ট ব্যক্তির দুঃখ অপমানের কারণ বিশ্লেষণ করো। আশাপূর্ণা দেবী জ্ঞানচু গল্পটি এক স্বপ্নসন্ধানী কিশোরের আনন্দ ও বেদনার জীবন্ত আলেখ্য। গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন লেখক হওয়ার স্বপ্ন দেখেছিল। নতুন মেসোমশাইকে দেখে তার সেই স্বপ্ন বাস্তব রূপে পরিগ্রহ করে। তপনের মেসোমশাই ছিলেন লেখক। তপনের গল্প নতুন মেসোমশাইয়ের আনুকূল্যে ছাপা হয় সন্ধ্যাতারা পত্রিকায়। আপন সৃষ্টির উল্লাসে তপন যেন আত্মহারা হয়ে যায়, কিন্তু পরক্ষণেই স্বপ্নভঙ্গের বেদনা গ্রাস করে তাকে। সন্ধ্যাতারা পত্রিকায় মুদ্রিত গল্পটি আদ্যপ্রান্ত পাঠ করে তপন বিস্মিত হয়। সংশোধন করতে গিয়ে তার নতুন মেসোমশাই গল্পটি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছে। তপন নিজেকে খুঁজে পায় না তার মধ্যে। তার আত্মমর্যাদাবোধ প্রবলভাবে ধাক্কা খায়। নিজের গল্প পড়তে গিয়ে অন্যের লেখার লাইন পড়া তপনের কাজ ছিল অত্যন্ত দুঃখের এবং অপমানের। তার মনের গভীরের পাক খেয়ে ওঠে তীব্র অভিমান। তপন গভীরভাবে সংকল্প করে, যদি সে কখনো লেখা ছাপতে দেয় সেটা নিজে গিয়ে দেবে। সেটা ছাপা হলে হবে, আর না হলে না হবে। নিজের লেখা পড়তে গিয়ে অন্তত অন্য কারোর লেখা তাকে পড়তে হবে না, কারণ তার চেয়ে দুঃখের আর অপমানের আর কিছু হতে পারে না। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসরণে লেখক বর্ণিত কালি তৈরির প্রাচীন পদ্ধতিটি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লিখবে। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপান্থ তার ছোটবেলায় বাড়িতে কালি তৈরির কৌতূহলোদ্দীপক বিবরণ দিয়েছেন। লেখকেরা নিজেরাই কালি তৈরি করলেও এ কাজে মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। পুরনো মানুষেরা কালি তৈরির পদ্ধতি হিসেবে বলতেন তিল ত্রিফলা, শিমুল ছালা, ছাগ যুদ্ধে করি মেলা, লৌহপাত্রে লোহাই ঘষি, ছিরিপত্র না ছাড়ে মসি। কিন্তু এত আয়োজন তখনকার ছেলেদের পক্ষে করা সম্ভব হতো না। তারা সহজ পদ্ধতি হিসাবে বাড়িতে কাঠের উনুনে রান্নার কড়াইয়ের নিচে জমে থাকা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাড়িতে রাখা জলে গুলে নিতেন। ছোটদের মধ্যে কেউ কেউ ওস্তাদি করে তাতে হরিতই ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভাজিয়ে পুড়িয়ে বাটিতে তাতে মিশিয়ে একটা খুন্তির গোড়ার দিকটা ভালো করে পুড়িয়ে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। তারপর তা ন্যাকড়ায় ছেঁকে মাটির দোয়াতে ঢালা হতো। এইভাবেই লেখকেরা ছেলেবেলায় কালি তৈরি করতেন। মধ্যে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো যে কোনো একটি। প্রশ্নের মান 5।
তারপর যুদ্ধ এলো। যুদ্ধের বিধ্বংসী রূপটি কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। যুদ্ধ মানুষের স্বার্থ সংঘাতে অনিবার্য পরিণাম। অশোক একজন কবিতাতেও শিশু আর বাড়িদের খুন হওয়ার ছবি যুদ্ধের ভয়াবহ চরিত্রকেই নির্দেশ করে। সমস্ত সমতল জুড়ে আগুন ধরে গেল। আধুনিক যুদ্ধ মানেই মারণাস্ত্রের বিপুল সম্ভার, গোলাবারুদের আয়োজন আর বিস্ফোরণ। আগুন শব্দটি এই অর্থেই ব্যবহৃত। আর তার অগ্রাসনে পুড়ে গেল সব কিছু। মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল শান্ত হলুদ দেবতার মূর্তি। তারাও আর স্বপ্ন দেখতে পারলেন না। অথচ এরাই হাজার হাজার বছর ধরে শান্তির প্রতীক হয়ে মন্দিরে বন্দী হয়ে আছে। যুদ্ধের আগুনে পুড়ে গেল স্বাদের ঘরবাড়ি, বারান্দায় টাঙানো ঝুলন্ত বিছানা, বাগান, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ। যেখানে শহর ছিল সেখানে পড়ে রইল অস্তিত্বের শেষ চিহ্ন হিসাবে কিছু কাঠকয়লা আর দোমড়ানো লোহা। ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রইল পাথরের মূর্তির বীভৎস মাথা। জমাট রক্তের কালো দাগ সাক্ষী হয়ে থেকে গেল হত্যালীলা এবং ধ্বংসস্তূপের। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? মানহারা মানবীকে কবির এই আহ্বানের কারণ কি? বিশ্ববন্দিত মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় যুগান্তরের কবিকে এই আহ্বান জানিয়েছেন। মানহারা মানবী বলতে উপেক্ষিত আফ্রিকাকে বোঝানো হয়েছে। প্যারা চেঞ্জ করলে আলোচ্য প্রসঙ্গে কবি যুগান্তরের কবিকে আহ্বান জানিয়েছেন এবং মানহারা আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলেছেন। কবি কখনোই কবি বা পাঠকের কল্পনা বিলাসিতা নয়, তা বিভিন্ন স্তরে ফুটিয়ে তোলে সামাজিক সত্যকে, ধরতে চায় বাস্তব পৃথিবীর ত্রুটি বিচ্যুতি, ভালো মন্দ সব কিছুকে। কবিতায় কবির ভাষা নীরব থাকলে তা কখনোই সার্থক শিল্পকর্ম হতে পারে না। আফ্রিকা ঔপনিবেশিক প্রভুদের জ্যান্তব্য অত্যাচারে রক্তাক্ত ক্ষতবিক্ষত। এই ভূখণ্ডের মানুষ কৃতদাসে পরিণত। বিশ্ব মানবাধিকার ভূলুণ্ঠিত দেখে কবিদের নীরব থাকাটাও এক ধরনের অপরাধ বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। যদি মানুষ পশুদের বিরুদ্ধে কবির প্রতিবাদী কণ্ঠ সোচ্চার না হয়, তবে তিনি কবি হিসাবে তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেননি বলেই ধরে নেওয়া হয়। এই কারণে অপমানিত আফ্রিকার কাছে যুগান্তরের কবিকে ক্ষমা চাইতে হবে, আর সেই উচ্চারণ সভ্যতার শেষ পূর্ণবাণী হয়ে বিশ্ব মানবতাবাদের বার্তাকে ছড়িয়ে দেবে। পরের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কবি কাদের বুঝিয়েছেন? ভিখারি 12 মাস কথাটি কিসের ইঙ্গিত বহন করে? দেখে না, উত্তরটা আমি মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করতে, তোমাকে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও। 6 থেকে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিচের ভাষায় লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। বারুণীর দিন গঙ্গাঘাটের দৃশ্য বর্ণনা করো। এটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, যেটাই আসুক না কেন উত্তরটা এটাই লিখবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবছরের জন্য। পরের প্রশ্ন, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? 2+3। 6 থেকে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। দেখে নাও বঙ্গানুবাদটা, প্রশ্নের মান রয়েছে 4। অনুবাদটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি, অর্থাৎ প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো, তোমরা স্টোরিটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হও, লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 10ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। ভালো করে দেখে নাও।